এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবার যাতে সংস্কার হয় সে বিষয়ে কথা বলতে আজকের এই আয়োজন। যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। আমি স্মরণ করছি প্রথমেই জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম শহীদ ডাক্তার সজীব, ডাক্তার মোস্তাফিজ এবং মেডিকেল টেকনোলজিস্ট মুস্তাকিম বিল্লাহ। আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বিপ্লবে একসময় সামিল হয় এবং আমাদের আন্দোলনের চলাকালীন মেডিকেল সেন্টারগুলা, হাসপাতালগুলা অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল। এই বিপ্লবের ইতিহাসের সাথে মেডিকেল বা হাসপাতালের ভিতরের যে ঘটনাগুলা, এটা কখনোই আলাদা করা যাবে না। হাসপাতালের ভিতরে যা ঘটেছে একবারে 15ই জুলাই থেকে, 15ই জুলাই যখন আমাদের বোনদের উপর আক্রমণ করা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হলো এবং ঢাকা মেডিকেলে যে এই যে রোগী যাওয়া শুরু হলো, কয়েকশো রোগী ভর্তি হলো, করিডোরে চিকিৎসা নেওয়া শুরু হলো, এই যে শুরু হয়েছিল, যত দিন গিয়েছে এটা আরও মর্মান্তিক হয়েছে এবং এই হাসপাতালের গল্পগুলা আসলে খুব একটা সামনে আসে না। আমি মনে করি সেই গল্পগুলো সামনে আসা উচিত। ডাক্তারদের যে ভূমিকা ছিল, নার্সদের যে ভূমিকা ছিল এবং হাসপাতালে যেই একটা মানবিক সংকট তৈরি হয়েছিল সেই সময়, এটা যুদ্ধ বিধ্বস্ত বা যুদ্ধ যেসব দেশে চলে যেই সময়টায়, ঠিক সেই সময়ের চিত্র এটা। আপনারা যদি সেই সময়ের সিনেমাগুলো দেখি আমরা যুদ্ধকালীন সময়ের, ঠিক সেই সময়ে একই রকম গুলি লাগছে, হাসপাতালে নিয়ে গেছে, বেড নাই, বাইরেই অনেক সময় ট্রিটমেন্ট করতেছে, ব্লাড লাগবে, নার্স ডাক্তার সবাই হেল্প করতেছে এবং দেখা যাচ্ছে যে পরিবার আত্মীয় স্বজনরা আসছে, লাশ খুঁজে বেড়াচ্ছে, লাশ খুঁজে পাচ্ছে না। অনেক জায়গায় লাশ খুঁজে পেয়েছে কিন্তু সে লাশ নিতে দিচ্ছে না অনেক হাসপাতাল কর্তৃপক্ষ। তবে কিছু কিছু জায়গায় কিছু নেতিবাচক ঘটনার কথা শুনি। আমি যখন শহীদ পরিবারদের সাথে যখনই কথা হয়েছে গত 2 বছরে, অনেক জায়গায় অনেক নেতিবাচক গল্পও আছে এবং আমি জানি না তাদের কতটুকু তারা বিচারের আওতায় এসেছে। ফ্যাসিস্ট সময়ের সহযোগী কিছু ডাক্তার বা হাসপাতাল কর্তৃপক্ষ, তাদের কিছু নেতিবাচক ভূমিকাও ছিল, কিন্তু সর্বোপরি যারা ফ্যাসিবাদ বিরোধী ডাক্তার নার্স ছিলেন এবং একেবারেই মানবিক ডাক্তার পেশাতে একটা আমরা বলি যে মানবিক পেশা, তো সেই ভূমিকা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছিল সেই সময় ডাক্তাররা, নার্সরা। আমরা আজকে যেখানে অনুষ্ঠান করছি গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ স্যারের কথা আমরা জানি। উনি 1971 সালে এরকম হাসপাতাল, ভ্রাম্যমাণ হাসপাতাল, অস্থায়ী হাসপাতাল ক্যাম্প শুরু করেছিল এই যুদ্ধ যারা আহত তাদেরকে সহায়তা দেওয়ার জন্য। তো একই রকম ভূমিকা কিন্তু আমরা বা এরকম জাফরুল্লাহ স্যারের মতো অনেক অসংখ্য ডাক্তার আমরা 24-এর গণ অভ্যুত্থানে কিন্তু দেখেছি তাদের ভূমিকা, কিন্তু তাদের ভূমিকাটা মূল্যায়ন করা হয়নি। আমরা মনে করি তাদের ভূমিকা মূল্যায়িত হয়নি সঠিকভাবে। আমাদেরকে মূল্যায়ন এবং স্বীকৃতি দিতে হবে। এবং এই হাসপাতাল, গণস্বাস্থ্য হাসপাতালের সাথে তো ব্যক্তিগতভাবে আমার স্মৃতি জড়িয়ে আছে 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। এই হাসপাতালে আমরা ট্রিটমেন্ট নিয়েছি, ডিজিএফআই, পুলিশ সবাই এসে বাধা দিয়েছে এবং হাসপাতাল থেকেই ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল সর্বশেষ গ্রেফতার করে। এবং এরকম ঢাকা মেডিকেল, সরকারি যতগুলো মেডিকেল আছে ঢাকা শহরে এবং দেশের আরও বিভিন্ন জায়গায় আমাদের আহতরা চিকিৎসা নিয়েছে। এবং এটা শুধু 5ই আগস্টে না, 5ই আগস্ট পর্যন্ত আমাদের লড়াই অনেকের হয়তো ছিল, এরপরে ডিফারেন্ট রোল, কিন্তু ডাক্তারদের কিন্তু এই রোলটা কন্টিনিউ করে গিয়েছে তারা এর পরবর্তী অনেকগুলো মাস, বিশেষত পরবর্তী 3-4 মাস অনেক ক্রুশিয়াল ছিল। আমরা জুলাইয়ের যারা আহত যোদ্ধা তাদের অনেককেই সেবা সঠিকভাবে দিতে পারি নাই এবং ওই সময়টা আমি তো হাসপাতালে ঘুরেছি। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার যে সংকট, আমলাতান্ত্রিক সংকট, ব্যবস্থাপনা জনিত সংকট, ডাক্তার নার্সদের সংকট, এই সংকটগুলো চাক্ষুষ সেই সময় দেখার সুযোগ হয়েছে। যে মানে জুলাই গণঅভ্যুত্থানে তো 20,000-30,000 আহত একসাথে হয়েছে। তো এই ধাক্কাটা আমাদের কিন্তু সেই মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার বলেন, সেই ব্যবস্থাপনা সেটা ছিল না।
যেটা দিয়ে আমরা ইমিডিয়েট একটা সেবা দিতে পারবো। ফলে বাংলাদেশে কিন্তু এটা বোঝা যায় যে কোনো একটা দুর্যোগ যদি কোনো এক সময় হয়, স্বাভাবিক সময় তো আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেক অভিযোগ আমরা এটা জানি, কিন্তু ধরেন আল্লাহ না করুক কোনো একটা দুর্যোগ যদি ঘটে, তো সেই সময় যদি অনেক বেশি মানুষ আহত হয়, আমাদের মেডিকেল ব্যবস্থার কিন্তু চিকিৎসা ব্যবস্থার সেই ক্যাপাসিটিটা নাই যে মানুষকে সহায়তা করে। এবং কোনো একটা রোগ বালাই, যে আমরা করোনার সময় এরকম ক্রাইসিস দেখেছি, ডাক্তাররা সেই সময় ভূমিকা পালন করেছে। এই সরকার, নির্বাচিত সরকার আসার পরে আমরা কিন্তু হামের একটা সংকট, তীব্র হাম উপদ্রব আমরা দেখলাম, এবং এটার কারণে কিন্তু প্রায় 1000-এর মতো এখন পর্যন্ত শিশু, 800-এরও অধিক শিশু কিন্তু মারা গিয়েছে। এবং সরকার এটা শুধুমাত্র পূর্ববর্তী গভর্নমেন্টের উপর দায় চাপিয়ে তারা নিচ্ছে না। তো গত কয় মাসে 5 মাস হয়েছে হামের এই ঘটনাটাও চলতেছে প্রায় 2 মাসেরও অধিক। তো সরকার আইসিইউ পাচ্ছে না মানুষজন, সরকারের কোনো ব্যবস্থা, আমরা স্বাস্থ্যমন্ত্রী কিন্তু বারবার বলছে সব জায়গায়, আপনারা সংসদে দেখেছেন আমরা যখন প্রশ্ন করেছি উনি বলছেন আইসিইউ সবাই পাচ্ছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। তো একদিকে আমরা চাক্ষুষ আমরা দেখতেছি যে এইখানে ব্যবস্থাপনাজনিত ত্রুটি আছে, অন্যদিকে আমাদের যারা দায়িত্বশীল মন্ত্রী তারা এটাকে অস্বীকার করতেছে। ফলে হামের যেই দুর্যোগ তৈরি হয়েছে এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে, স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে। আমরা দেখলাম উনি তো দায় নিলেন না। অন্যদিকে 8 দিন হাসপাতাল, সেটা লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছিল, আবার হয়তো লাইসেন্স দিয়েছে, কিন্তু এই যে একটা হয়রানি হাসপাতালগুলোর সাথে তিনি করলেন শুধুমাত্র রাজনৈতিক কারণে, রাজনৈতিক বিবেচনায় জনগণ সেবা পাচ্ছে না, কিন্তু তারা রাজনৈতিকভাবে যত ধরনের হয়রানি করা যায়, আপনারা আমার আগে বক্তাদের কথা শুনেছেন যে কিভাবে বদলি, ট্রান্সফার, তারপরে ডিমোশন ইত্যাদি দিয়ে আবারও আগের কায়দায় মেডিকেল সেক্টরে একটা ভয়ের রাজত্ব তৈরি করছে। আজকের এই অনুষ্ঠানে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা কাজ করেছে অনেক ডাক্তারকে কিন্তু আমরা ইনভাইট করেছিলাম, আসবেনও বলেছিলেন, কিন্তু একটা পর্যায়ে তারা ভয় পেয়ে, ভয়ের কারণে অনেকেই আসেননি, বলছে আমরা আপনাদের সাথে আছি, কিন্তু আমি যদি এখন আপনাদের অনুষ্ঠানে যাই এটাকে বিরোধী দলের অনুষ্ঠান হিসেবে দেখা হবে, যেহেতু আপনি আছেন, এবং আমাকে বদলি করে দেওয়া হবে। অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা, সেটার স্বীকৃতি যদি আমরা দিতে চাই বা সেই কথা যদি আমরা শুনতে চাই, সেইটারও সুযোগ এই সরকার দিচ্ছে না। এবং যারা অংশগ্রহণ করেছিল জুলাই অভ্যুত্থানে তাদের ম্যাক্সিমামকে, যারা বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত অথবা সরকারি দল করে না, বিরোধী দল হওয়া লাগে না, সরকারি দল সে করে না, তাদেরকে কিন্তু বদলি করে দেওয়া হচ্ছে। তো এই যে একটা পেশাজীবী জায়গায়, যেখানে মেরিটের ভিত্তিতে, মেধার ভিত্তিতে সকল নিয়োগ, বদলি, পদোন্নতি হওয়ার কথা ছিল, হওয়া উচিত ছিল, যেটা কিন্তু আমাদের স্লোগান ছিল, সেই স্লোগান, এবং যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, জুলাই গণঅভ্যুত্থানে ছিল, সরকার সকল প্রতিষ্ঠান যেমন দলীয়করণ করছে, মেডিকেল সেক্টরকেও দলীয়করণ করছে, অলরেডি করে ফেলেছে। কারণ দলীয়করণ করলে তার দুর্নীতি করতে সুযোগ সুবিধা হয়, এবং মানুষ যে সুযোগ সুবিধাটা পাচ্ছে না সেটার বিরুদ্ধে যে কথা বলে বা ডাক্তাররা কথা বলে, সেই কথাগুলো বন্ধ করে দেওয়া হয়। আমরা জানি আমাদের মেডিকেল সেক্টরের সমস্যা কি, আমরা প্রচুর অবকাঠামো আছে,